আর বারবার মনে হতো যে এভাবে বেঁচে থেকে লাভ নাই, মরে যাওয়া ভালো। কতটা স্ট্রেচ করেছিল এই যে এইখান পুরোটাই। থেকে পুরোটা। তখন আমার মন একদম ভেঙে যায় যে আমি হুম, কি হইলো, আমি হুম, আমাকে দিয়ে আর কিছু হবে না। হুম। আমি পরিবারের প্রতি বোঝা হয়ে গেছি। হুম। যে শিলপাটা যেটা দিয়ে শিলপাটা, হ্যাঁ, যেটা দিয়ে মশলা মসলা তৈরি করে, তৈরি তো করা। শুরু করার কিছুদিনের মধ্যে আমার এখানে ইনফেকশন হওয়া শুরু হ্যাঁ। হয়, একরকম নেশা তৈরি হয়ে যাচ্ছে। ওই 10 টাকা করে জমাইতাম আর হুম, 10 হুম। টাকার 2টা কলা খেতে, যে রিক্সাওয়ালারা পর্যন্ত জিজ্ঞেস করে, রিক্সা থামাই বলতেছে, মামা আপনি জিম করেন? ভাই তোমার গার্লফ্রেন্ড কয়টা ভাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশিক এন্ড রাইট নাও আমি আছি আমার জিম ফিটনেস জোন রাজশাহীতে। এন্ড আজকে খুবই স্পেশাল একজন মানুষের সাথে কথা বলবো অ্যাবাউট ফিটনেস এন্ড লাইফস্টাইল নিয়ে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই মুহূর্তে আমার সাথে আছে নাইম। রাজশাহীতে যারা জিম বা ফিটনেস ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড আছেন তারা অনেকেই তাকে চিনে থাকবেন। নাইম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। শুরুতেই যে কোশ্চেনটা আমি তোমাকে করতে চাই সেটি হচ্ছে, কিভাবে তুমি ইন্সপায়ার্ড হয়েছিলে ফিটনেস ইন্ডাস্ট্রিতে আসার পেছনে? আচ্ছা, যদি আমি শুরু থেকে আপনাকে বলি তাহলে এটা ঘটে আমি যখন এসএসসি পরীক্ষা দেই। হুম, তারপরে আমি আমার এক মামা ছিল রাজশাহী হুম, কলেজে হুম, জিম করতো। হুম, হুম, তো উনি দেখতাম যে খুব এক্সারসাইজ করে বডি বানাইতো। তো আমারও চিন্তা হইলো যে আমি একটু দেখি করা যায় কিনা। বাসায় জানাইলাম, তো বাসায় বলছে যে না, জিমে ভর্তি হওয়া যাবে না। তখন আর কি আমার ভর্তি হওয়া হয়নি। আমি তখন করতাম কি, বাসায় পুশ আপ দিতাম। আহ, আর আরেকটা জিনিস করতাম, সেটা হলো যে শিলপাটা যেটা দিয়ে শিলপাটা, হ্যাঁ, যেটা দিয়ে মশলা মসলা তৈরি করে, তৈরি তো করা হয়। ওইটা হ্যাঁ, দিয়ে আর কি বাইসেপ কার্ল করার চেষ্টা করতাম। হ্যাঁ, তো একটা সময় দেখলাম যে না, আমার যেই আগের যেই ড্রেসগুলো এগুলো টাইট হচ্ছে, হুম, ভালো লাগতেছে নিজের কাছে। হ্যাঁ, হ্যাঁ, তো তারপরে আমি চিন্তা করলাম যে না, কোনোভাবে আমাকে জিমে জয়েন হইতে হবে, কারণ এটা আমার নিজের কাছে ভালো হ্যাঁ, হ্যাঁ, লাগতেছে। একরকম নেশা তৈরি হয়ে যাচ্ছে। তো আমি তখন করলাম কি, আমাদের যে রাজশাহী যে দরগা আছে তার পাশে একটা জিম আছে, রাব্বা জিম নামে হ্যাঁ, পরিচিত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখনো আছে, হুম, প্রাচীন হুম, একটা জিম। হুম, হুম, তো সেখানে ভর্তি হই 100 টাকা দিয়ে। আচ্ছা। এখন বাসায় তো বলতে পারি না যে কি করে টাকা ম্যানেজ করব টাকা বা ম্যানেজ করা। ইয়ে করবো, তো আমাকে ভাড়া দিত। হুম, হুম, আহ, বাজারে পড়তে আসে, প্রাইভেটে আসার জন্য অটো ভাড়া দিত। তো 20 টাকা দিত। আমি করতাম কি, ওই 10 টাকা করে জমাইতাম আর হুম, 10 টাকার 2টা কলা খেতাম, খেয়ে জিম করতাম। তো এরকম করে আস্তে আস্তে শুরু হয়। তারপর থেকেই আর কি ভালো লাগা কাজ করে। এরপরে তো আস্তে আস্তে একটা ভালো জিমে যাই, সেটা হলো যে মাসেল কেয়ার জিম। হুম, হুম, এটা মিশন হাসপাতাল, এখানে মিম ভাইয়ের জিম আছে, এটা অনেকেই চেনে। তারপরে সেখান থেকে আর কি ফিট লাইফে আসি। ফিট হুম, হুম, লাইফে তাজ ভাইয়ের সাথে কথা হয়। হুম, হুম, তাজ ভাই অনেক রকম কথা শেয়ার করে। হুম, হুম, তো সেইখান থেকেই আর কি ইন্সপায়ার হয়, সেইখান থেকেই আজ পর্যন্ত আজ পর্যন্ত চলতেছে। started। তুমি যেহেতু আমার অনেক ক্লোজ, তোমার বড় ভাই আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ড। সো সো প্রায় অ্যারাউন্ড 10 ইয়ার্স তোমাকে খুব ছোট থেকে আমরা দেখছি। সো তারপরে লাস্ট তোমার লাইফে একটা মানে ট্রমা যায়, একটা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, জি। যেটা আমিও অনেক সারপ্রাইজড হয়েছিলাম। যেহেতু তুমি স্পোর্টস ব্যাকগ্রাউন্ডে, তোমার জন্য এটা অনেক বিশাল বড় একটা ক্ষতি। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার সেই অপারেশনটার সময় আমি ছিলাম। হ্যাঁ, সো এই অ্যাক্সিডেন্টটা তোমার লাইফে কি ইম্প্যাক্ট ফেলেছিল? আসলে তুমি কি হারিয়েছো? তোমার লাইফে অনেক বড় একটা সময় চলে গেছে। সো এই জিনিসটা নিয়ে তুমি যদি কিছু বলতে, যে আসলে একটা স্পোর্টসম্যানের লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া তার জন্য কত বড়টা আসলে ক্ষতি? আসলে বিষয়টা কি, যে আপনি জানেন যে হুম, আমি যখন যখন আমার অ্যাক্সিডেন্টটা হয়, এই সময় আমার হ্যাঁ, একদম পিক টাইম ছিল। হুম, হুম, আমাকে এমনও সময় গেছে যে রিক্সাওয়ালারা পর্যন্ত জিজ্ঞেস করে, রিক্সা থামায় বলতেছে, মামা আপনি জিম করেন? আমি বলতাম যে না মামা, আমি জিম টিম হুম, করি না। তো এরকম অনেকেই জিজ্ঞেস করতো যে আহ, আপনি জিম করেন কিনা, আপনার ফিটনেস এত ভালো কিভাবে। তো এরকম আমি যখন এই পিক সময়ে ছিলাম, তখন আমার হুট করে একদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি হুম, জানেন। হুম, হুম, আহ, তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি ভাবলাম যে না, অ্যাক্সিডেন্ট হতেই পারে। হুম, আমার হাত ভেঙে যায়। তো প্রথমে চিন্তা করলাম যে না, অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা আমি মেনে নিলাম। তো পরে যখন আমি শুনি যে না, অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে, কিন্তু আমাকে অপারেশন করতে হবে, হুম, হুম, তখন আমার মন একদম ভেঙে যায় যে আমি কি হুম, হইলো। প্রথমে যে অপারেশনটা হয়েছিল সেটা জাস্ট, একটা মেটাল ইমপ্ল্যান্ট করে দিয়েছিল। হ্যাঁ, পরে হ্যাঁ, আবার 2 বছর পরে এটা আবার বের হ্যাঁ, বের করতে হয়, মানে প্রথম অপারেশনটাই হ্যাঁ, হ্যাঁ। সম্পূর্ণ অপারেশন না, এরপরে আরেকটা ছিল। কিন্তু শুরুতে তো হুম। জাস্ট হচ্ছে তারা মনে করেছিল যে জাস্ট একটা ফ্র্যাকচার হয়েছে, তারপরে তোমার একটা ব্যান্ডেজ দিয়ে দেয়, তারপরে তুমি হ্যাঁ, হ্যাঁ, রিল্যাক্স। হ্যাঁ, হ্যাঁ। তো সেটাই বলছিলাম যে প্রথমে যখন আমি জানতে পারি যে আমার এই ব্যান্ডেজটা দিয়েই হয়ে যাবে, হুম, তখন আমি একটু আশ্বস্ত হই যে না ঠিক আছে, হাত ভাঙতেই পারে। হুম, হুম। কিন্তু পরে যখন আমি শুনি যে আমার বাইসেপটা কাটতে হবে, তখন আমার খুব কষ্ট লাগে। আর তো বাইসেপটা যদি একটু দেখায়, যদি ক্যামেরাটা একটু ক্লোজ নিয়ে আসো, ক্যামেরাটা নিয়ে আসো, ক্লোজ নিয়ে আসো। এই জায়গায় দেখো, যে এইখান থেকে কতটা স্ট্রেচ করেছিল। এই যে এইখান পুরোটাই। থেকে পুরোটাই মানে বাইসেপের একটা যে লং আর হেড যেটা আছে,
এই পুরাটাই কিন্তু কাটা এবং ভেতরে একটা এই এত বড় একটা লোহা কিন্তু ভেতরে দেওয়া ছিল, প্লেট যাকে বলা হয়। এবং এটা কতদিন ভেতরে ছিল যেন? 2 বছর। হ্যাঁ, 2 বছর ছিল। আর সেলাই কতটা পড়েছিল? প্রথমে 11টা সেলাই পড়ছিল। হুম হুম হুম। 11টা সেলাই বলতে, আর এটা তো বড় ভেতর থেকে, ভেতর যেহেতু থেকে, হ্যাঁ হ্যাঁ মাংস বেশি সেহেতু অনেক ভেতর থেকে বড় সুই দিয়ে করা। হ্যাঁ। তো তারপরে আপনি জেনে থাকবেন যে যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, আমাদের তো মেডিকেল সাইকোলজি পড়ায়। হুম হুম তো হুম তখন এটা এটা আমার পড়ার আগেই ফিল হইছে। হুম আমি যখন মাস্টার্সে থাকি তখন হুম এই বিষয়টা পড়ান স্যাররা। তো আমার মনে হইতো যে আমার মনে হয় একটা ট্রমা কাজ করতো, আমার হাত ভেঙে গেছে, আমি পরিবারের প্রতি বোঝা হয়ে গেছি, হুম হুম আমাকে দিয়ে আর কিছু হবে না, হুম 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 মানে অনেক ডিপ্রেশন চলে হুম আসতো। হুম কিন্তু হুম তারপর আমার কাছে মনে হইতো যে আমাকে দিয়ে আর কিছু হবে না। হুম 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 এখন বারবার মনে হইতো যে এভাবে বেঁচে থেকে লাভ নাই, মরে যাওয়া ভালো। তো অনেক খারাপ লাগতো। হুম 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 এখন তারপরে আমি দেখলাম যে না, রাস্তায় আমাকে আমার ভাই মানে ঘুরতে নিয়ে বের হতো, তখন দেখলাম যে না, আমার তো শুধু হাত ভাঙছে, অনেক মানুষের একটা হাত নাই, পা নাই, হুম তারা হুম। যদি সুন্দরভাবে বাঁচতে পারে, আমি কেন যে পারবো কেন না? পারবো তো না? এই ধরনের আর কি ট্রমা তৈরি হয়, হুম এই যে হুম এটা যে কোনো ইয়েতে যারা অ্যাক্সিডেন্ট করে বা একটা অ্যাক্সিডেন্টে পা হারাই ফেলতেছে, এরকম হুম ট্রমা তৈরি হয়। এটা মেডিকেল সায়েন্সেই আছে যে আপনি যখন কোনো অ্যাক্সিডেন্ট হবে তখন আপনার একটা ট্রমা কাজ করবে, এই হুম জন্য হুম। রিহ্যাবিলিটেশনের দরকার। তো দরকার। আমার আসলে প্রাতিষ্ঠানিক রিহ্যাবিলিটেশন হয়নি, ওই হুম বাইরে হুম একটু বুঝতাম, তো তো সেই হুম জন্যই নিজে নিজে ফিল করছি যে না, হুম। আমি ভুল অ্যান্ড ভাবতেছি। ওই জার্নিটা মানে কত বছর তুমি রেস্টে ছিলে? আমার বলতে গেলে যে আমাকে বলছিল যে আপনি 2 বছর কোনো হুম এক্সারসাইজ হুম হুম করতে, হুম। ভারী জিনিস তুলতে পারবেন না, হ্যাঁ অন্তত হ্যাঁ এই হাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ। তো এখন আমি চিন্তা করতাম যে না, আমার এখন পিক সময়, আমি এই সময় পিছায় পড়বো কেন? হুম হুম হুম। তো এই জন্য আমি হ্যাঁ, করছিলাম কি যে 3 মাসের মাথায় আবার শুরু শুরু করছি। করছিলে, আমি দেখছি হ্যাঁ, তোমাকে ওই তো সময়। 3 মাসের শুরু করার কিছুদিনের মধ্যেই আমার এখানে ইনফেকশন হওয়া শুরু হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। তো ডাক্তারের কাছে সহজে প্রথমে যাইনি, যে হুম হুম ডাক্তারের কাছে গেলেই বলবে যে তুমি স্টপ করে দাও, হুম সেই জন্য হুম আমি যাইনি। এখন পরে যখন না পেরে গেলাম তখন বলছে যে তুমি এটা কি করছো, হুম হুম হুম। এগুলো আর করো না। করা যাবে। তারপরে মোটামুটি 2 বছর আমি কোনো এক্সারসাইজ করতেই পারিনি, হ্যাঁ করছি হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই খেলাধুলার মধ্যে, হুম হুম। এক্সারসাইজ আর লিফটিং টাইপ কিছু আর করা হয়নি। ওই স্ট্রাগলিং পিরিয়ডের পরে লাস্ট হুম। আমি তোমার লাস্ট একটা ভিডিও দেখেছিলাম যে এখানে অ্যারাউন্ড কত কেজি দিয়ে তুমি ডেড লিফট মেরেছিলে? 215। 215। মানে সত্যি একটা ইন্সপিরেশনাল স্টোরি আপনাদের সামনে, কিন্তু আপনারা জলজান্তভাবেই দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া একটা স্পোর্টসম্যানের লাইফে কিন্তু আসলে অনেক বড় একটা ক্ষতি। আর সেই জায়গা থেকে সে ওভারকাম করে 2 বছর ওয়ার্কআউট না করে সে যে লাস্ট একটা ভিডিও দেখলাম, সেখানে সে 215 কেজি ওয়েট দিয়ে ডেড লিফট মারতেছে, মানে ইটস আউটস্ট্যান্ডিং। এটা মানে আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল, যে ডাক্তার আমাকে বলছিল যে তুমি আর বেশি ওয়েট লিফট করতে হ্যাঁ পারবে হ্যাঁ না। তো হ্যাঁ। আমার খুব কষ্ট হয়েছিল যে হুম কেন হুম পারবো হুম। না আমি, মানুষের শরীর তো, হ্যাঁ হ্যাঁ এটা তো আবার রিবিল্ড হবেই। হ্যাঁ হ্যাঁ তো তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল ডাক্তার, সে বলছিল যে তোমার হাড়, তুমি হয়তো বা আগের মতো ওই রকম যে মুভমেন্ট গুলো হুম করতে হুম পারবে না, হুম। কিন্তু তোমার হাড় ওইখানে এমন শক্ত হবে যে এই জায়গা থেকে ভাঙবে না। হ্যাঁ হ্যাঁ তো আমার বিশ্বাস ছিল যে না, আমি পারবো। হ্যাঁ। তো সেইখান থেকে ট্রাই করা। তো ইনশাল্লাহ সামনে 250 কেজি তোলার চেষ্টা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর হচ্ছে যারা স্পোর্টসম্যান যারা আছেন, যারা ছোট ছোট ইনজুরি, স্পোর্টসম্যানদের লাইফে কিন্তু খুব সাধারণ একটি ঘটনা। আর এরকম ইনজুরি থেকেও যে আসলে ওভারকাম করা যায়, তার বাস্তব উদাহরণ হচ্ছে নাইম। সো নাইমের প্রতি অনেক শুভকামনা এবং অ্যাপ্রিসিয়েশন সবসময় থাকবে, কারণ আমি তার স্ট্রাগল দেখেছি নিজ চোখে।